অসংখ্য ফাটল দেখা দেয়। প্রশ্ন জেগেছে ভবন মালিক, স্থানীয় সাভার থানার ওসি, পৌর কর্তৃপক্ষ কিভাবে হাজার হাজার শ্রমিককে এমন ঝুঁকিপূর্ণ একটি ভবনে ঢুকিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিলেন। 23 এপ্রিল সাভার থানার ওসি আসাদুজ্জামান একদল পুলিশ নিয়ে ভবনের ভেতর পরিদর্শন করেন। এই অবস্থার পরদিন সকালে কিভাবে হাজার হাজার শ্রমিকের উপস্থিতি ঘটল ভেতরে, এ দায়িত্ব কি স্থানীয় পুলিশ প্রশাসন এড়িয়ে যেতে পারবে? স্থানীয় ইউএনও কবির আহমেদের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল। 24 এপ্রিল এদিন বিরোধী দলের হরতাল কর্মসূচি ছিল। সাভারের রানা প্লাজার সামনে থেকে হরতাল বিরোধী একটি মিছিল করার পরিকল্পনা ছিল রানার। রানা প্লাজার গার্মেন্টস শ্রমিকদের বলা হলো 2 ঘন্টা কাজ করার পর মিছিলে অংশ নিতে হবে। এজন্য শতভাগ শ্রমিকের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছিল রানা। সে নিজেও এ সময় উপস্থিত ছিল। এর আগে বহুবার সে তার ক্যাডারদের নিয়ে র্যালি বের করে রানা প্লাজা থেকে। স্থানীয় সংসদ সদস্য মুরাদ জং সে মিছিলে নেতৃত্ব দিতেন। সাভার নিয়ন্ত্রণ হতো সংসদ সদস্য মুরাদ জংয়ের 3 ক্যাডার দিয়ে। স্থানীয়রা বলেন যুবলীগের সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা এবং ব্যস্ত রানা নামের 3 রানা সাভারের বহু কিছু নিয়ন্ত্রণ করত। 24 এপ্রিল সময় তখন সকাল 8:44। বিরোধী দলের 36 ঘন্টা হরতালের দ্বিতীয় দিন। হরতাল বিরোধী একটি মিছিল বের করার প্রস্তুতি চলছিল রানা প্লাজা থেকে। হঠাৎই বিকট একটি শব্দ, ধুলোয় অন্ধকার চারপাশ। সামনের রাস্তার মানুষ প্রথমে বুঝতে পারেননি কি ঘটেছে। দেখা গেল 11 তলা অবকাঠামো রানা প্লাজা ধসে পড়েছে। ধুলোয় অন্ধকার চারদিক। জীবন বাঁচাতে দেখা যায় নারী ও পুরুষ শ্রমিকদের সে কি প্রাণান্তকর চেষ্টা। অনেকে লাফিয়ে পড়েন নিচে। সে কি ভয়াবহ দৃশ্য। ভেতর থেকে প্রথমে সাধারণ জনতা আটকে পড়া মানুষকে উদ্ধার করতে থাকেন। বাড়তে থাকে লাশের মিছিল। রানা প্লাজার জায়গাটি ছিল আকলিমাদের। তার মাকে ভয় দেখিয়ে জমি নিয়ে নেয় রানা। তখন এটি ছিল একটি বিশাল ডোবা। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি সাভারের সেই বদ্ধভূমি রানা প্লাজা এলাকা। আমার ডান পাশে যে একটি পুকুর বা ডুবা দেখতে পাচ্ছেন, এই ডুবা ঠিক একই পর্যায়ে ছিল আজ থেকে 5 বছর আগে। এই রানা প্লাজা যখন নির্মাণ হয় এরকম একটি ডুবার উপরে তারা নির্মাণ করেছিল। কিন্তু এই নির্মাণকালীন সময়ে তারা কোনো পাইলিং ছাড়া এবং যথাযথ ইমারত নির্মাণের যে সামগ্রী ছিল সেগুলোতে যথাযথ পরীক্ষা ছাড়াই কিন্তু নির্মাণ করেছিল। এই পুরো জায়গাটা ছিল আকলিমা নামে এক ব্যক্তির, যারা পরবর্তী সময়ে জোর জবরদস্তি করে এ দখল করে নিয়েছিল এই 38% জায়গা, যার উপর নির্মাণ হয়েছিল এই রানা প্লাজা। আজকে যে জাতীয় বিপর্যয়, এই বিপর্যয়কালীন সময় যদি পৌর কর্তৃপক্ষ যথাযথভাবে সেটি নিরীক্ষা করতে পারতেন তাহলে কিন্তু আজকে এই ধরনের কলঙ্ক জাতির উপর চেপে বসতে পারতো না। আকলিমা কাজ করতো রানা প্লাজার একটি গার্মেন্টসে। এখন তারা তাদের পৈতৃক ভূমি নিহত পরিবারগুলোর মাঝে বিলিয়ে দিতে চায়। রানার ক্যাডারদের ভয়ে আকলিমা চেহারা দেখাতে চান না। আমার ভাইও বুঝতে পারে নাই, কয় কি টাকা পাইবা কিছু তোমরা, আর কি তোমার মা বৃদ্ধ তো। পরে আল্লাহ আমার মার থেকে অনেকগুলা সই নিচে নেওয়ার পরে ওই সাবজেক্টারের ওইখানে বলে নিচে নেওয়ার পরে মায়ের বলছে। এখন মায়ের কয় আমার তো আঙ্গুল মনে হয় ঠেকাইছিল পিছন দিয়ে, কয় যদি সত্য কথা না কও তাহলে তোমার পোলা যেটা রানছে এটা গুলি করে মাইরে হলাম। আমার মা এরকমই। পরে আল্লাহ সাবজেক্টারে বলছে যে 1 লাখ টাকা পাইছি না আল্লাহ বলবেন। পরে শুনি যে 20 ডিসিম জায়গা লেখা নিছে, আরো 38% জায়গা সেগুলো আর কি নাই, কিন্তু লেখা আমার মা 38% জায়গা পাবো। পরে আমার মা বাসায় এসে করলে আমার কাছ থেকে অনেকগুলা সই নিছে। এই জায়গাটা আমাদের, এটাই দুঃখ। হ্যাঁ, করছি কি করুন, দুঃখ এটা দুঃখ, খুব সুখ নিয়ে চাকরি করছি স্যার, যে আমার মায়ের জায়গা, এটা আমার বাস্তব, আমার মায়ের জায়গা, কাগজ কলম সব আছে। ওটা কি 1 লাখ টাকার সম্পত্তি? এই 4 বছর আগে, 5 বছর আগে নিছে। এক একটা ফ্লোরে 2200-2300 করে শ্রমিক, এক একটা ফ্লোরে।
কিন্তু এই যে এই পলিথিন ভিতরে থাকার জন্য আজকে এই বিল্ডিংটা এরকম বিল্ডিং এভাবে হয়ে গেছে দেখে আজকে। রানা প্লাজার মালিক সোহেল রানার রানা টাওয়ার নামে আরেকটি বিশাল ভবন রয়েছে সাভার বাজার রোডে। রানা প্লাজা ভেঙে পড়ার পর এই ভবনেও ফাটল দেখা দেয়, তা সিলগালা করে দেয়া হয়েছে। পাশেই রানার বাড়ি। দিগন্ত অনুসন্ধান টিম যায় সেই বাড়িতে। এ সময় বাড়িটি তালা দিয়ে সবাই আত্মগোপন করে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সাভারের যে দুর্ধর্ষ প্রভাবশালী রাজনৈতিক নেতা, যুবলীগের সভাপতি হিসেবে আহ্বায়ক হিসেবে পরিচিত এখানে তার সেই বাড়ি। এই বাড়িতে আজকে কেউ নেই এবং সাভারের যে রানা প্লাজার বিধানসভার পর তারা সবাই এই বাড়ি ছেড়ে আত্মগোপন করেছে। আমরা যাচ্ছি তাদের সেই ভিতরে, যেখানে তারা বসবাস করে। দরজা করেছে এদিকে বাইরে এদিকে ভিতরে কেউ আছে? দুর্ধর্ষ রানার কথা শুনবো, তবে তার আগে নিচ্ছি দিগন্ত অনুসন্ধানে আবারও একটা বিরতি। সাথে থাকুন। অনুসন্ধান। রাজনৈতিক দলের স্থানীয় পকেট কমিটির নেতা হিসেবে সাভারের জনমানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল এলাকার 3 রানা। তাদের অন্যতম হচ্ছে রানা প্লাজার মালিক রানা, এছাড়াও সোহেল রানা ও ব্যস্ত রানা অন্যতম। ভবন ধসে পড়ার পরেই রানা আত্মগোপন করে। 4 দিনের মাথায় ধরা পড়ে যায় আলোচিত এই রানা। রানা এলাকার সন্ত্রাসী ক্যাডার নাকি রাজনৈতিক কর্মী, তা নিয়ে বিতর্ক আছে। প্রবীণ রাজনীতিবিদ সাভারের সাবেক পৌর মেয়র ও সাবেক এমপি আশরাফুদ্দিন খান ইমু সাভার ট্র্যাজেডি সম্পর্কে অনেক কিছুই বললেন খোলামেলাভাবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন রানা যুবলীগের কেউ নন, কিন্তু স্থানীয়ভাবে মানুষ বলছে সে যুবলীগের একজন আহ্বায়ক। এর ব্যাখ্যাটা আপনি কি দেবেন? এর ব্যাখ্যা দিতে গেলে আপনাকে আমাকে বলতে হয়, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন শতভাগ সত্য। প্রত্যেকটা দলেই যখন পাওয়ারে আসে একটা সুবিধাবাদী মহল সে দলকে ব্যবহার করে। রানা যদি আওয়ামী লীগেরও হয়ে থাকে, এই সম্পত্তি সে জোর করে ক্রয় করছে বা যার কাছ থেকে কিনছে 20% জমি কিনছে 2004 সালে, তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। 1 লক্ষ টাকা দিয়ে মাত্র, যে জমির দাম তখন যদি জমির দাম কমও হয় মিনিমাম 50 লক্ষ টাকা ওই সময়ের দামে, সেটা মাত্র 1 লক্ষ টাকা দলিলি প্রমাণ আছে। তাহলে তখন তো আওয়ামী লীগ সরকার ছিল না বা সে যুবলীগ করতো না। তবে এই ছেলেটি দুর্ধর্ষ, এই ছেলেটি মাদক সম্রাট, এই ছেলেটি অস্ত্রবাদীর সম্রাট এবং গুন্ডা বাহিনী ছিনতাইকারীদের সর্দার। এবং ওনার সহযোগিতা নেওয়ার জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য ওনাকে প্রশ্রয় দিয়েছে, লালন পালন করেছে। রাজনীতিবিদ বলতে রাজনীতি মাঠে করে না, জনগণের সামনে করে না, শুধু লুটতরাজ, ডাকাতি, ছিনতাই এই সমস্ত করার জন্য করে। এক রানা না, তার সঙ্গে আরো কয়েকজন রানা আছে যারা বর্তমানে আমাদের মাননীয় সংসদ সদস্যের মানে ছত্রছায়ায় এবং আওয়ামী লীগের তথাকথিত সাভার উপজেলার কয়েকজন নেতার ছত্রছায়ায় তারা ছিনতাইকারী থেকে আরম্ভ করে অপকর্ম করছে, অর্জনকে মান করে দিচ্ছে এই সমস্ত সন্ত্রাসীরা। সাভার থানার বর্তমান ওসি বা আগের যে সমস্ত ওসি সাহেবরা ছিলেন তাদেরকে আমার সামনে নিয়ে আসেন, আমি তাদেরকে বলবো আপনাদের সহযোগিতায় এবং এই সমস্ত নেতাদের ইঙ্গিতে আপনারা এগুলি করেন এবং সবসময় সে মানে মাদক সম্রাট বলতে পারে। রানার সঙ্গে আর যে সমস্ত ক্রাইম যারা করেছে তারা তাদেরকে জানা উচিত। পৌরসভা চেয়ারম্যান সাহেব কত তারা পর্যন্ত দিতে পারে, তার কি ক্যাপাসিটি আছে, উনি কতটুকু জ্ঞান আছে এই ব্যাপারে, ওনার ইঞ্জিনিয়ারের কতটুকু জ্ঞান আছে, সেগুলো বিবেচনা না করে উনি অ্যাপ্রুভাল দিল কিভাবে, সেটাই আমার প্রশ্ন। এই রানার চাচা হি ওয়াজ মানে স্টিল সম্ভবত হি কাউন্সিলর, রানার চাচা এবং বিএনপি করে, উনি একদিনের মধ্যে এই 3 তলার এক্সটেনশন প্ল্যান পাস করে নিচ্ছে। কিভাবে নিল? সাভার থেকে যারা ঢাকা যেত ওইখানে থেকে নৌকায় চড়তে, কয়নার নৌকা ছিল তখন, আমরা এই আমাদের গ্রামের এই কোনার থেকে চড়তাম, আমরা ঢাকা যেতাম। সেই খালের মধ্যে এত বড় একটা বিল্ডিং করার পারমিশন দিল উইদাউট সয়েল টেস্ট, উইদাউট লোড ব্যারিং টেস্ট, এগুলো ছাড়া কিভাবে দিল আমার বোধগম্য হচ্ছে না।
এই জায়গাটা পৌরসভার ময়লা ওখানে ফেলছে, ওখানে ফেলে তাদের ভরাট করে দিচ্ছে। বালি দিয়ে ভরাট করলেও কিছুটা স্ট্রেন্থ পায়, অথচ পৌরসভা ভরাট এই ময়লা দিয়ে ভরাট করলে সেখানে একটা মানুষ 2 বছর পরে দাঁড়ালে সে তো চলে যাবে, কারণ তার উপরে বিল্ডিং করেছে। এর চেয়ে দুঃখজনক তো কিছু। পুলিশের দায়িত্ব তো মানুষের জানমাল রক্ষা করা। ওখানে যদি নাকি মেয়র সাহেব বলে বা অমুকে বলে, ওনার তো দায়িত্ব ছিল, ওসি সাহেবের তো দায়িত্ব ছিল না আমি এখানে ঢুকতে দেবো না, আগে আপনারা সার্টিফিকেট নিয়ে আসেন বা পানি কি বলে টেস্ট করার টেস্ট রিপোর্ট নিয়ে আসেন। সাভার থানার বর্তমান ওসি আসাদুজ্জামান পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না। আমরা যাই রানার গ্রামের বাড়ি জয়মন্টবে। তেল ব্যবসায়ী কুলু খালেকের একমাত্র ছেলে রানা। এটি তাদের পৈতৃক বাড়ি, জরাজীর্ণ অবস্থায় এখনো পড়ে আছে। দর্শক, আপনারা জানেন যে সাভারের যে আলোচিত ঘটনা রানা প্লাজা, সেই রানা প্লাজায় রানাদের এই পৈতৃক বাড়ি এটি। সাভারের জয়মণ্ডপ এলাকা, এটি প্রত্যন্ত একটি গ্রাম। এই গ্রামে তারা আজ থেকে প্রায় 10 বছর আগে সাভারে বাড়ি করার পর এখানে চলে যায়, কিন্তু বাড়িটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে এবং ভাড়া দেওয়া আছে। এই সাভারের দুর্ঘটনার পর তারা এই বাড়িতে আসেনি বলে স্থানীয়রা আমাদের জানিয়েছেন। সাভার ট্র্যাজেডির নায়ক রানাকে র্যাব গোয়েন্দারা বেনাপোল সীমান্ত থেকে গ্রেফতার করে নিয়ে আসে ঢাকায়। এ সময় সে জানায় 4 দিন ধরে আত্মসমর্পণের চেষ্টা করছিল সে। সাভার ট্র্যাজেডি জাতীয় জীবনে যে বিপর্যয় ডেকে এনেছে তার একমাত্র কারণ রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা। সাভার এলাকার মানুষের জীবন দুর্বিষহ করে তোলে রানা। রানা প্লাজার নিহত শ্রমিক পরিবারগুলোর দাবি দ্রুত যেন এই হত্যাকাণ্ডের বিচার শুরু হয় এবং রানা সহ তার সহযোগী ও প্রশ্রয়কারীদেরও যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। করেছিল রানা, তাকে দানব রূপে প্রতিষ্ঠিত হবার জন্য সহযোগিতা করে স্থানীয় সংসদ সদস্য থেকে শুরু করে পুলিশ প্রশাসন, যাদের কারণে রানা ঘটিয়ে ফেলে জাতীয় এই বিপর্যয়। শত শত মানুষের মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে আবারও প্রশ্ন জেগেছে, রাজনীতির নামে ক্যাডাররা কি ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারেন। দর্শক, আমরা আশা করছি অসহায় মানুষের জীবনহানির জন্য যারা দায়ী তাদের কঠোর শাস্তির আওতায় আনা হোক। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই আশাবাদ রেখে শেষ করছি দিগন্ত অনুসন্ধান। আল্লাহ হাফেজ।